সংখ্যা পদ্ধতি হচ্ছে একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সংখ্যা পদ্ধতির আজকে প্রথম পর্ব নিয়ে। তো চলো আমরা আজকে শুরু করি সংখ্যা পদ্ধতি। প্রথমেই আমরা বলি সংখ্যা পদ্ধতি জিনিসটা আসলে কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ করা যায়। অর্থাৎ খুব সহজভাবে বলতে গেলে কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য বা কোনো সংখ্যাকে লেখার জন্য যেই চিহ্নগুলো ব্যবহার করা হয় বা যেই পদ্ধতিটা ব্যবহার করা হয় তাকেই আসলে সংখ্যা পদ্ধতি বলা হয়। একটু খেয়াল করলে দেখবে যখন অনেক আগে অর্থাৎ লং অ্যাগো যখন মানুষের কাছে সংখ্যা ছিল না তখন তারা কিভাবে হিসাব করত। এখনকার দিনে কি হয়, মনে করো যার কাছে 11টা-12টা ছাগল আছে, সে কিন্তু 11 অথবা 12 লিখে সে কিন্তু সেটাকে প্রকাশ করতে পারে যে না, তার ছাগলের সংখ্যা হচ্ছে 12টা। আবার যার কাছে মনে করো 3টা বউ আছে, সে 3 সংখ্যাটা দিয়ে কিন্তু বউ কয়জন সেই বউয়ের কোয়ান্টিটিটা সে কিন্তু 3 সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারছে। কিন্তু যখন এই সংখ্যা পদ্ধতিটা ছিল না তখন আসলে মানুষ কি করত, তখন তারা কি করত, মনে করো যার 3টা বউ আছে সে কি করতো, এরকম 3টা দাগ কেটে রাখতো। আবার মনে করো যার হচ্ছে 10টা ছাগল আছে সে এরকম 10টা এরকম হচ্ছে দাগ কেটে রাখতো। এরকম ভাবে সে 10টা দাগ কেটে রাখতো। এখন এই যে দাগ কেটে রাখতো সেগুলো কিসের, ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে। অর্থাৎ 3টা বউ থাকলে 3টা দাগ দেওয়া কিন্তু খুব সহজ। আবার 10টা-11টা ছাগল থাকলে সেটাও কিন্তু মোটামুটি দেখে দেখে দাগ কাটা সহজ। কিন্তু একটু খেয়াল করো, যেই লোকের একটা পুরো ফার্ম আছে তার কাছে তো শত শত গরু বা শত শত ছাগল থাকতে পারে। তো তখন সে ওই 100টা ছাগলকে বা ওই 50টা ছাগলকে সে প্রকাশ করার জন্য এতগুলো দাগ কেটে রাখা কিন্তু পসিবল ছিল না। তখন তারা কি করবে, তখন সেই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের প্রাচীন রোমের যেই গণিতবিদরা ছিলেন তারা কি করলেন, তারা বললেন যে তোমার যদি একটা ছাগল থাকে তাহলে তুমি একটা দাগ দিবে, যদি তোমার 2টা ছাগল থাকে 2টা, এরপরে 3টা থাকলে 3টা এরকম ভাবে দাগ দিবে। কিন্তু 4টা ছাগল থাকলে তখন আর আমরা এরকম 4টা দাগ আর দেব না, আমরা সেই 4টা দাগটাকে আরেকটুখানি মডিফাই করে আমরা ঠিক এভাবে লিখব। অর্থাৎ এই সিম্বলটা বা এই চিহ্নটা দিয়ে আমরা আসলে কি করব, 4 সংখ্যাটাকে প্রকাশ করব। এরপরে 5-এর ক্ষেত্রে আমরা এরকম একটা সাইন ব্যবহার করব যেখানে আমরা 5টা দাগ দিয়ে প্রকাশ করতাম, সেই 5টা দাগকে আমরা কেটে দিয়ে আমরা সেই 5কে এভাবে রিপ্রেজেন্ট করব। এতে আমাদের সুবিধাটা কি হলো, এতে আমাদের সুবিধাটা হচ্ছে যে আমাদের আগে যেমন এই 5টা দাগ কাটতে আমাদের বেশ খানিকটা জায়গা দখল করত এবং অনেক সময় দেখা যেত 5টা গরু বা 5টা ছাগলকে চিহ্নিত করে করে দাগ দেওয়াটা দেখা যেত অনেক সময় একটু কষ্টসাধ্য হতো। সেই জায়গায় আমরা 5-এর জায়গায় এখন ঠিক এই যে চিহ্নটাকে ব্যবহার করব 5 সংখ্যাটাকে প্রকাশ করার জন্য। এভাবেই কিন্তু আসলে আমাদের সংখ্যা পদ্ধতির এই পৃথিবীতে আবির্ভাব হয়। এবং এই যে সংখ্যা পদ্ধতির আবির্ভাব হয়েছে তার পরপরই সংখ্যাগুলোকে টোটাল 2টা ভাগে ভাগ করা হয়েছে। সংখ্যাগুলোকে কয়টা, টোটাল 2টা ভাগে ভাগ করা হয়েছে। আসো আমরা সংখ্যার ভাগগুলো এখন একটু দেখি। আমাদের সংখ্যা পদ্ধতির 2টা ধরন বা 2টা প্রকারের মধ্যে একটা হচ্ছে আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ একটাকে ইংরেজিতে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম বলতে পারি আর একটাকে নন পজিশনাল নাম্বার সিস্টেম। ঠিক পজিশনাল নাম্বার সিস্টেমকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে দশমিক বা ডেসিমাল, এরপরে অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি। এই 4টা ভাগে ভাগ করা হয়েছে কাকে, আমাদের পজিশনাল নাম্বার সিস্টেমকে। এখন কথা হচ্ছে আপু পজিশনাল নাম্বার সিস্টেমটা কি আর নন পজিশনাল নাম্বার সিস্টেমটা কি? পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক নাম্বার সিস্টেম বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আগে একটু বোঝাই। মনে করো আমি এখানে লিখলাম 5 5 5। আমি যদি তোমাকে প্রশ্ন করি এখানে কত লেখা আছে, আমরা সবাই জানি এখানে 555 লেখা আছে। আমরা ছোটবেলায় কি পড়েছিলাম, ছোটবেলায় পড়েছিলাম এটা হচ্ছে একক, এর পরেরটা হচ্ছে দশক, এর পরেরটা কি একক দশক এবং এর পরেরটা হচ্ছে শতক।
সো এখানে একটু ভালো করে খেয়াল করো, এই যে 5টা আছে, এই 5 দিয়ে আসলে কতকে বোঝানো হচ্ছে? এই 5 দিয়ে আসলে আমার কিন্তু 500 অর্থাৎ 500কে বোঝানো হচ্ছে। এই 5কে কত বোঝানো হচ্ছে? 50 বোঝানো হচ্ছে, এবং এই 5 দিয়ে কেবলই 5কে বোঝানো হচ্ছে। তাহলে আমি যদি জিনিসটাকে এভাবে লিখি যে এই যে প্রথম যে জিনিসটাকে এভাবে লিখি যে এই যে প্রথম যে 5টা অর্থাৎ সবার এই যে লাস্টের যে 5টা আছে, এই 5 আসলে একাই 5 অবস্থায় আছে, এবং ঠিক তার আগের 5 আমার কিন্তু কত 5 × 10 অর্থাৎ 50 অবস্থায় আছে, এবং ঠিক তার পরেরটা হচ্ছে 5 × 100 অর্থাৎ 500 অবস্থায় আছে। একটু ভালো করে খেয়াল করো, এখানে 5 5 5 কোনো 5ই কিন্তু দেখতে অন্য আরেকটা 5-এর থেকে ডিফারেন্স নাই, সবগুলোই কিন্তু একই রকম দেখতে, সবগুলোর মান কিন্তু এক হওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি সবগুলোর মান কিন্তু এখানে আমার কিন্তু এক হয়নি। কারণ হচ্ছে কি? কারণ আমি জানি যে এই 5গুলোর কারণ হচ্ছে এই যে 5, এই 5টা তার অবস্থানের জন্য তার মানটা হয়েছে 5। ঠিক আগের পজিশনে যে বসেছে তার মানটা হয়েছে 50, এবং তার আগে যে বসেছে তার মানটা হয়েছে 500। অর্থাৎ এখানে কিন্তু আমার অবস্থানটা অনেক কিছু ম্যাটার করছে। মনে করো যদি এরকম হয় যে আমি আমার এই যে 5গুলো আছে, এই 5-এর এখানে যেই 5টা আছে সবার শেষে, এই 5টাকে আমি এখান থেকে সরিয়ে ঠিক এই জায়গাটাতে নিয়ে আসলাম, অর্থাৎ এখানে আমি এই 5টা এই জায়গাটা থেকে সরিয়ে আমি এটাকে সামনে নিয়ে আসলাম। যখন আমি এটাকে সামনে নিয়ে এসেছি, আমার কিন্তু এই 5 আর এই 5-এর দেখতে কিন্তু কোনো ডিফারেন্স নাই, দেখতে কিন্তু সেম, কিন্তু সেম থাকার পরেও আমার এখানে এই 5-এর অবস্থানটা পরিবর্তন করার কারণে একটু দেখো কি হয়েছে, এখানে কিন্তু এখন এই 5 আর শুধুমাত্র এখানকার 5-এর মতো অ্যাক্ট করবে না, তার এখন মানটা কত হয়ে যাবে? তার এখন মান হয়ে যাবে 500, এবং যেই 5 ঠিক একটু আগে সবার আগে বসার কারণে 500, আর এখানে যেই 5 ছিল যে 50-এর মতো, সে কিন্তু এখন সবার শেষে চলে যাওয়ার কারণে সে কিন্তু এখন শুধুমাত্র 5-এর মতোই অ্যাক্ট করবে। সো একটু ভালো করে খেয়াল করো, এখানে আমি যখন এই 5কে এই জায়গা থেকে সরিয়ে এখানে নিয়ে এসেছি, তখন তার কি হয়েছে? অবস্থানের পরিবর্তন হয়েছে। ঠিক অবস্থানের পরিবর্তন হওয়ার পাশাপাশি তার কিন্তু যে মানের পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ সে এখানে 5 ছিল, কিন্তু তাকে এই অবস্থান থেকে সরিয়ে এখানে আনার কারণে সে কিন্তু পুরোটাই তার মান চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সে কিন্তু এখন শুধুমাত্র 5 নেই, সে এখন 500 হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে একই রকম দেখতে কোনো সংখ্যা একদমই এক, কিন্তু তবুও সে কিন্তু তার অবস্থানের জন্য তার মান কিন্তু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমি যদি কোনো সংখ্যার অবস্থানের পরিবর্তন করি, তাহলে কিন্তু পাশাপাশি অবস্থানের পাশাপাশি তার কিন্তু মানেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে সেই নাম্বার সিস্টেম যার কোনো সংখ্যার অবস্থান পরিবর্তন করলে অবস্থানের পাশাপাশি সেই সংখ্যার মানেরও পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ সংখ্যাগুলো তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু মেইন কাহিনীটা হচ্ছে যে সংখ্যাটার জায়গাটা বা অবস্থানটা পরিবর্তন করে অন্য কোথাও নিয়ে আসলে সেইটার যেমন অবস্থানের পরিবর্তন হয়, পাশাপাশি সেই সংখ্যাটারই কিন্তু মানেরও পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এখানে থাকা অবস্থায় যে একক ছিল সে কিন্তু অবস্থানের পরিবর্তনের কারণে সে এখন কিন্তু শতক হয়ে গেছে।
আবার এখানে যে শতক ছিল সে কিন্তু অবস্থানের পরিবর্তনের কারণে দশক হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি আমরা কাকে বলবো? স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে সেই সংখ্যা পদ্ধতি যেই সংখ্যা পদ্ধতিতে আমার কোনো সংখ্যার অবস্থান পরিবর্তন করলে অবস্থানের পাশাপাশি তার কি হয়? তার মানেরও পরিবর্তন হয়ে যায়। এরপরে আসো, এখানে আমরা দেখেছি আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি, অর্থাৎ 4টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা 4টা ভাগে যাব, তার আগে আমরা একটু আমাদের নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে একটু কথা বলি। একটু ভালো করে খেয়াল করলে দেখবে যে আমি যদি তোমাকে বলি রোমান সংখ্যায় x, এটা মানে আমরা সবাই জানি 10। রোমান সংখ্যায় x মানে হচ্ছে 10, কিন্তু আমি যদি রোমান সংখ্যায় তোমাকে x x দুইটা একই রকম দেখতে সংখ্যা লিখলাম, এটা মানে কি? এইটার মানও 10, এটার মানেও 10, দুইটা x এর মান 10, তাহলে টোটাল আমার এখানে x x দিয়ে আসলে কি 20 কে বোঝানো হচ্ছে বা 20 সংখ্যাটাকে বোঝানো হচ্ছে। একটু ভালো করে খেয়াল করো, এখানে এই যে x, ওর মানও 10, এই x এর মানটাও আমার এখানে 10, দুইটা x এর মানই কিন্তু 10। আমি যদি এই xটাকে এখান থেকে সরিয়ে আমি এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু তার মানের কোনো পরিবর্তন হবে না। সে কিন্তু এখানে থাকা অবস্থায়ও যে 10-এর মতো অ্যাক্ট করেছে, এখানে থাকার পরেও কিন্তু সে 10-এর মতোই অ্যাক্ট করবে। অর্থাৎ তাদের কোনো পজিশন বা অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে দুইটা এক্সই দেখতে একরকম, দুইটা এক্সের মানই 10, তাই একটা এক্সের পরিবর্তন আমি যদি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি অথবা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি, আমার কিন্তু এক্সের মানের পরিবর্তন হবে না। অর্থাৎ যে সকল সংখ্যা পদ্ধতিতে আমার অবস্থান পরিবর্তন করলে সংখ্যার মানের পরিবর্তন হয় না, তাদেরকে আমরা বলি অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম। আশা করি সবাই পজিশনাল এবং নন পজিশনাল বুঝতে পেরেছো। এবার চলো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে। এইগুলোই কিন্তু আমাদের এই অধ্যায়ের অর্থাৎ সংখ্যা পদ্ধতির পার্টের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। সো চলো আমরা শুরু করি আমাদের দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি নিয়ে আলোচনা। প্রথমে ইয়েস, আমার আজকে 3টা চ্যাপ্টার শেষ। আমার 5টা চ্যাপ্টার শেষ। তাই? তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। আরে ব্রো, পরীক্ষা না দিলে বুঝবা কেমনে কত পার্সেন্ট ডান আর কত পার্সেন্ট গন? এইচএসসি 27-এ তোমরা যারা চ্যাপ্টারের পর চ্যাপ্টার পরে ভাবছো সব ডান, তাদের জন্য একাডেমিক প্রোগ্রামে সব সাবজেক্টে অধ্যায় ভিত্তিক প্রশ্ন বানিয়ে প্র্যাকটিস কুইজ দেওয়ার সুযোগ। সুতরাং লাইভ ক্লাস করো, প্র্যাকটিস কুইজ দাও, প্রয়োজনে আবার পড়ে আবার কুইজ দিয়ে সামনে এগিয়ে যাও। আগামী 3 দিন সম্পূর্ণ ফ্রিতে এইচএসসি 27-এর সব সাবজেক্টের প্র্যাকটিস কুইজ দিতে এবং লাইভ ক্লাস সহ সবকিছু এক্সপিরিয়েন্স করতে এখনই ইনস্টল করো শিখো অ্যাপ। শুরু করছি আমাদের দশমিক সংখ্যাগুলো দিয়ে। ছোটবেলা থেকে আমরা যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অর্থাৎ এই সংখ্যাগুলো কিন্তু আমাদের একেবারে ছোটবেলা থেকে শেখানো হয়েছে। আর এই সংখ্যাগুলোকেই আসলে কি বলা হয়? দশমিক সংখ্যা বলা হয়। একটু ভালো করে খেয়াল করো, আমাদের সংখ্যা কিন্তু 0 দিয়ে শুরু হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এখানে এই যে টোটাল সংখ্যা একটু খেয়াল করো, 0 থেকে 9 পর্যন্ত। আমি যদি বলি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কয়টা? আমরা সবাই জানি টোটাল সংখ্যা হচ্ছে 10টা। অর্থাৎ এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত টোটাল সংখ্যা আমার এখানে হচ্ছে 10টি। যদি আমার টোটাল সংখ্যা 10টি হয়, তাহলে আমার সংখ্যার বেজ কত? দশমিকের বেজ হচ্ছে তাহলে 10।
অর্থাৎ আমার সংখ্যা, অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতিতে আমার টোটাল যতগুলো সংখ্যা থাকবে ওইটাই হচ্ছে সংখ্যার বেজ হিসেবে গণ্য হবে। দশমিকের 0 থেকে 9 পর্যন্ত আমার হচ্ছে টোটাল 10টা সংখ্যা, তাই দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10। দশমিক সংখ্যাকে ইংলিশে ডেসিমাল সংখ্যা, এক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট ডেসিমাল নাম্বার বললে দশমিকটা বুঝতে পারে না। ডেসিমালই হচ্ছে দশমিকের বাংলা সংখ্যা বা বাংলা ট্রান্সলেট বলতে পারো। সো এরপরে আসো, আমি যদি বলি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আমি এখানে লিখে ফেলেছি। 0 থেকে 9 এর পরে, অর্থাৎ আমি যখন 0 থেকে 9 পর্যন্ত লিখেছি, এগুলো কি, এই 0 থেকে 9 পর্যন্ত এই সবগুলো সংখ্যাই হচ্ছে আমার বেস, অর্থাৎ সেই সংখ্যা কিন্তু আমার আসল সংখ্যা, মানে একেবারে প্রকৃত সংখ্যা ডেসিমালের। এগুলো কিন্তু এক একটা আরেকটার থেকে ডিফারেন্ট এবং এক একটার মানও কিন্তু আরেকটার থেকে ডিফারেন্ট। একটু ভালো করে খেয়াল করো, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা প্রকৃত সংখ্যা, এর পরে কিন্তু আর কোনো প্রকৃত সংখ্যা আবিষ্কার করা হয়নি ডেসিমালে। অর্থাৎ আমরা কি 9 এর পরে কখনো এরকম কোনো চিহ্ন আমরা কোনোদিন দেখেছি? এখন মনে করো যদি এরকম হতো যে এই সংখ্যাগুলোর পরে 10 সংখ্যাটাকে এরকম একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা হবে বা এরকম একটা সিম্বল বা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হবে, তাহলে হয়তো আমি 9 এর পরে এই চিহ্নটা ব্যবহার করে বলতাম যে এটাই হচ্ছে 10। কিন্তু এরকম যেহেতু নতুন কোনো সংখ্যা আমার আবিষ্কার করা হয়নি, সো সেক্ষেত্রে আমার কি করতে হয়েছে, 9 এর পরে আমার কি সংখ্যা থেমে গেছে? অর্থাৎ আমরা কি 9 এর পরে আর কোনো কিছু গুনতে পারি না? আমার মনে করো 9, আমাদের যেন এর পরের সংখ্যাগুলো আমরা গুনতে পারি সেজন্য এমন একটা পদ্ধতি তৈরি করা হয়েছে যেটা আসলে লিমিটলেস। অর্থাৎ ওই পদ্ধতি দিয়ে আমি আমার সারা জীবনও যদি সংখ্যা লিখে যাই তারপরও সংখ্যা লেখার কোনো শেষ হবে না। সো একটু ভালো করে খেয়াল করো, যখন আমরা আমাদের 9 পর্যন্ত আমরা লিখে ফেলেছি, অর্থাৎ সংখ্যাটা যখন আমাদের 0 থেকে 9 পর্যন্ত চলে আসছে, 9 পর্যন্ত আসার পরে আমরা এখানে কি করেছি বলো তো? 0 থেকে 9 পর্যন্ত আসার পরে আমরা আবারও উপর থেকে নেওয়া শুরু করেছি, অর্থাৎ আবারও আমরা ঠিক এই 0 থেকে শুরু করেছি। এখন মনে করো আমি যদি কোনো সংখ্যার আগে 0 বসাই তাহলে এই সংখ্যাটার কি কোনো মানের পরিবর্তন হয়? আমার কিন্তু কোনো সংখ্যার আগে 0 বসালে সেই সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন আসে না। সো সেক্ষেত্রে আমরা কিন্তু 0 থেকেই শুরু করতে চেয়েছি, কিন্তু আসলে আমি যদি 9 এর পরে আবার 01, 02 এটা লেখা শুরু করি তাহলে কিন্তু আমার ঠিক উপরে 1, 2, 3 এর যে মান, সেই মানের কিন্তু আসলে পরিবর্তন আসে না, সেই মানগুলোই বারবার ফিরে আসছে। তাই আমরা 0 দিয়ে কোনো সংখ্যা না লিখে আমরা ঠিক তখন তার উপরে 1 দিয়ে আমরা লেখা শুরু করেছি। অর্থাৎ আমরা এখানে কি করেছি, 1 দিয়েছি এবং 1 দিয়ে 0 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যাকে অ্যাপ্লাই করেছি। অর্থাৎ 1 দিয়ে 0কে অ্যাপ্লাই করেছি, 1 দিয়ে 1কে অ্যাপ্লাই করেছি, এরপরে আমরা হচ্ছে 1 দিয়ে 2কে অ্যাপ্লাই, 1 দিয়ে 3, 1 দিয়ে 4, 1 5, তারপরে হচ্ছে 1 6, 1 7, এভাবে 1 8, 1 9 এই পর্যন্ত গেছি। অন্য ভাষায় কথা বলতে পারেন না এমন যে কারোর জন্য ডুওলিঙ্গো ট্রায়াল খুব জরুরি। আপনি কি জানেন বিশ্বের অর্ধেকের বেশি মানুষ একাধিক ভাষায় কথা বলে? ডুওলিঙ্গোতে নতুন ভাষা শেখা হয়েছে আগের চাইতেও বেশি সহজ। গবেষণাভিত্তিক শিক্ষা পদ্ধতি কাজে লাগিয়ে ডুওলিঙ্গো 40টিরও বেশি ভাষায় মজার মজার সব লেসন তৈরি করেছে। সেই সাথে শিখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তাহলে অপেক্ষা কিসের? আজই ডুওলিঙ্গো ডাউনলোড করুন এবং শিখুন নতুন একটি ভাষা। একটু ভালো করে খেয়াল করো, আমরা এখানে আমাদের 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো যাওয়ার পরে আমরা কিন্তু এই যে সংখ্যাটা সেখানে স্টপ করে না দিয়ে আমরা আবারও নতুন করে একদম উপর থেকে শুরু করেছি। অর্থাৎ উপর থেকে আবার নেওয়া শুরু করেছি, 1 থেকে শুরু করেছি, 1 দিয়ে 0কে অ্যাপ্লাই করেছি, 1 দিয়ে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সবাইকে 1 দিয়ে অ্যাপ্লাই করা আমার হয়ে গেছে। যখন আমার 1 দিয়ে সবাইকে অ্যাপ্লাই করা হয়ে গেছে তারপরেই কিন্তু আমি কি করেছি, তারপরে আমার যখন একটু ভালো করে খেয়াল করো 1 দিয়ে 1 থেকে 9 পর্যন্ত সবাইকে অ্যাপ্লাই করা হয়ে গেছে, তখন আমি আবারও উপর থেকে 2কে নিয়েছি, আবারও উপর থেকে 2কে নিয়েছি, 2 এর সাথে 0 দিয়ে আবার
আমি কম্বিনেশন স্টার্ট করেছি। এরপরে 2 দিয়ে আমি 1কে দিব, 2 দিয়ে 2কে, 2 দিয়ে 3কে, এভাবে করে করে যখন আমি এরকম কন্টিনিউয়াসলি লেখার পরে আমার যখন 2 9 চলে আসবে, অর্থাৎ আমার ডেসিমাল সংখ্যার সর্বশেষ সংখ্যাটা হচ্ছে 9, সেই 9 সংখ্যাটা যখন আমার 2 দিয়ে অ্যাপ্লাই করা হয়ে যাবে, অর্থাৎ 2 9 অ্যাপ্লাই করা হয়ে যাবে, তখন আমি কি করব, তখন আমি আবার 3 এর কাছে চলে যাব। অর্থাৎ একটু ভালো করে খেয়াল করো প্রসেসটা কি। প্রসেসটা হচ্ছে আমার এখানে যখন আমি আমার সর্বশেষ সংখ্যা ডেসিমালের 9 পর্যন্ত অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপরে আমরা কিন্তু 1 দিয়ে 9 পর্যন্ত অর্থাৎ সর্বশেষ সংখ্যা পর্যন্ত অ্যাপ্লাই করেছি। এরপরে আবার আমরা 2 দিয়ে 0 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যাকে অ্যাপ্লাই করেছি, এবং 9 অর্থাৎ সর্বশেষ সংখ্যাকে যখন আমার 2 দিয়ে অ্যাপ্লাই করা হয়ে গেছে, তখন আমরা 3 দিয়ে 0কে অ্যাপ্লাই করেছি। এরপরে এভাবে কন্টিনিউ করতে করতে 3 9 যখন এসেছে, অর্থাৎ 3 দিয়ে সর্বশেষ সংখ্যা যখন আমার চলে আসছে, তখন আমি এখানে কি করব, তখন আমি আবারও 4 0 দিয়ে শুরু করব। এরপরে আবার 4 9 পর্যন্ত অ্যাপ্লাই করা হয়ে গেলে 5 0 পর্যন্ত চলে যাব। এভাবে করতে করতে যখন আমার সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যাকে অ্যাপ্লাই করা হয়ে যাবে 2 ডিজিটে, অর্থাৎ 9 দিয়ে 9কে অ্যাপ্লাই করা হয়ে যাবে 2 ডিজিটে সর্বশেষ সংখ্যা হিসেবে, তখন আমি কি করব, এই 9 দিয়ে 9কে আমি আর 2 ডিজিটে, যেহেতু এরপরে আর কোনো মান লেখা যায় না, তখন আমি আবারও 1 দিয়ে 2টা শূন্য, অর্থাৎ তখন আমি 3 ডিজিটে মান লেখা শুরু করে দিব। এইভাবে করে আস্তে আস্তে আমার কিন্তু কন্টিনিউ হতে থাকবে। যখন 3 ডিজিটে আমার 3টা 9 চলে আসবে 3 ডিজিটে, অর্থাৎ 9 দিয়ে সর্বশেষ 9 সংখ্যাটা যখন আমার চলে আসবে, তখন আমি আবার 4 ডিজিটে আমার মান লেখা শুরু করে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে কন্টিনিউয়াস প্রসেসে আমরা এই সংখ্যাগুলো লিখতে পারি। এই পদ্ধতিটার একটা মূল বিষয়ই হচ্ছে যে আমার প্রকৃত সংখ্যা অর্থাৎ অ্যাকচুয়াল যে সংখ্যাগুলো আছে, ওই সংখ্যাগুলোর একেবারে 0 থেকে সর্বশেষ সংখ্যা পর্যন্ত লেখা হয়ে গেলে, এরপরে আমরা 1 দিয়ে আবারও সেটাকে শুরু করেছি, কি 1 দিয়ে আবারও শুরু করেছি, সর্বশেষ সংখ্যা পর্যন্ত লিখে গেছি, সর্বশেষ সংখ্যা লেখা হয়ে গেলে পরবর্তী সংখ্যা দিয়ে শুরু করেছি, এরপরে আবারও আমরা কিন্তু কি করেছি, আমাদের সর্বশেষ সংখ্যা পর্যন্ত লেখা হয়ে গেলে 3 ডিজিট 4 ডিজিট এভাবে করে আস্তে আস্তে কন্টিনিউ করেছি। অর্থাৎ যেটাই করি মূল কাজ হচ্ছে আমার 2 দিয়ে হোক, 3 দিয়ে হোক, 9 দিয়ে হোক, যেই সংখ্যাগুলো অর্থাৎ সর্বশেষ সংখ্যা দিয়ে আমার হচ্ছে সর্বশেষ সংখ্যা পর্যন্ত চলে আসলে 2 ডিজিটে আমার তখন 3টা ডিজিট আনতে হবে। আবার সর্বশেষ সংখ্যা দিয়ে যদি আমার 3টা ডিজিট হয়ে যায়, তারপরে আমি 4টা ডিজিট নিয়ে আসব। আমার মূল কাজ হচ্ছে আমার সর্বশেষ সংখ্যা পর্যন্ত অ্যাপ্লাই করে পরের সংখ্যাতে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা অক্টাল নাম্বারে চলে যাই। অক্টাল সংখ্যাগুলো হচ্ছে ডেসিমাল থেকে একটুখানি ডিফারেন্ট বলতে মনে করো অক্টাল সংখ্যা হচ্ছে এমন কোনো একটা গ্রহের সংখ্যা যারা আসলে 0 থেকে 7 পর্যন্তই আবিষ্কার করতে পেরেছে। 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ তারা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে। এরপরে আমরা যে ডেসিমালে 8 আর 9কে দেখেছি, এই সংখ্যাগুলো তারা আবিষ্কারই করতে পারেনি, অর্থাৎ তারা শুধুমাত্র 7 পর্যন্তই জানে, এবং তাদের সংখ্যার মধ্যে সর্বশেষ সংখ্যাটা হচ্ছে 7। যেমন আমাদের ডেসিমালে সর্বশেষ সংখ্যা 9 ছিল, তাদের এখানে সর্বশেষ সংখ্যা হচ্ছে 7। একটু ভালো করে খেয়াল করো তো, আমি যদি 0 থেকে 7 পর্যন্ত গুনি, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, তাহলে আমার এখানে টোটাল সংখ্যা যেহেতু 8টা, তাই আমার বেজও হবে 8। অক্টাল সংখ্যার আমার বেজ হচ্ছে কত? অক্টাল নাম্বারের বেজ হচ্ছে 8। ডেসিমালের বেজ কত ছিল? ডেসিমালের বেজ ছিল 10। ওকে, সো এখন আসো, এখানে আমার 0 থেকে 7 পর্যন্তই হচ্ছে আমার কি শেষ কয়টা সংখ্যা? 8টা সংখ্যাই হচ্ছে প্রকৃত সংখ্যা, এবং আমার এই যে 7, এটা হচ্ছে আমার শেষ সংখ্যা, অর্থাৎ সর্বশেষ সংখ্যা হচ্ছে এখানে 7। যেহেতু সর্বশেষ সংখ্যা এখানে 7, তাহলে আমার এই সর্বশেষ সংখ্যা 7 পর্যন্ত গোনার পরে আমি কি আমার গণনা বন্ধ করে দিব? না, আমি আমার গণনা বন্ধ করব না। ঠিক একটু আগে যেরকম ভাবে আমরা আনলিমিটেড গণনার একটা পদ্ধতি শিখেছি,
ঠিক একই পদ্ধতি আমার এখানেও অ্যাপ্লাই হবে। অর্থাৎ একটু ভালো করে খেয়াল করো, 7 যেহেতু আমার সর্বশেষ সংখ্যা, তাহলে তার পরবর্তী সংখ্যাটা কি হবে। যেমন আমি যখন ডেসিমাল সংখ্যা নিয়ে কথা বলেছি, 9 ছিল আমার সর্বশেষ সংখ্যা, 9 ছিল আমার সর্বশেষ সংখ্যা। সর্বশেষ সংখ্যার পরে আমরা কি করেছি, একদম উপর থেকে শুরু করেছি। তখন আমি উপরে যেমন 0 আর 1 ছিল, সেই 1 আর 0কে এখানে আমি বসিয়েছি, তারপরে 1 আর 1কে বসিয়েছি, 1 আর 2কে বসিয়েছি, এভাবে করে করে কিন্তু আমি কন্টিনিউ করেছি। 9 আমার সর্বশেষ সংখ্যা, এই কারণে আমি 9 এর পরে আবার উপর থেকে শুরু করেছি। কিন্তু যেহেতু এখানে আমার সর্বশেষ সংখ্যা 7, তাই আমি 7 এর পরেই আবার উপর থেকে নাম্বারগুলো লেখা শুরু করব। তাহলে 7 এর পরের সংখ্যাটা অক্টালে কি হবে, 7 এর পরের সংখ্যাটা অক্টালে হবে আমার 1 0। 1 দিয়ে 0কে অ্যাপ্লাই করব। তাহলে 1 দিয়ে 0কে অ্যাপ্লাই করা হয়ে গেলে এরপরে আমরা কি করব বলো তো। আচ্ছা, 1 দিয়ে 2কে অ্যাপ্লাই করবে, এরপরে 1 দিয়ে 3কে, 1 দিয়ে 4, 1 দিয়ে 5, 1 দিয়ে 6, 1 দিয়ে 7। এর পরের সংখ্যাটা কি 1 দিয়ে 8 হবে বলো তো। 1 দিয়ে কিন্তু 8 হবে না, কারণ 8 যে সংখ্যাটা, এরকম দেখতে কোনো সংখ্যা অক্টালে কোনো সংখ্যা আবিষ্কারই করা হয়নি। তাই 1 দিয়ে 7 হচ্ছে এখানে 1 দিয়ে সর্বশেষ সংখ্যাকে অ্যাপ্লাই করা হয়ে গেছে। অর্থাৎ 1 দিয়ে 0 থেকে 7 পর্যন্ত সর্বশেষ সংখ্যা 7, 7কে অ্যাপ্লাই করা হয়ে গেছে। ঠিক যেরকম ভাবে 1 দিয়ে সর্বশেষ সংখ্যা 9কে অ্যাপ্লাই করা হয়ে গেলে আর কিন্তু কোনো সংখ্যা আমার বাকি থাকে না 1 দিয়ে অ্যাপ্লাই করা। তাই তখন আমরা কি করি, আবার উপর থেকে 2 দিয়ে 0কে অ্যাপ্লাই করা শুরু করি। ঠিক একইভাবে এখানেও আমরা সেম কাজটাই করব। 1 দিয়ে 7কে অ্যাপ্লাই করার পরে আমরা ঠিক তারপরে আবার উপর থেকে 2 দিয়ে 0কে অ্যাপ্লাই করা শুরু করব। এরপরে 2 দিয়ে 1কে লিখব, 2 দিয়ে 2কে লিখব, 2 দিয়ে 3কে লিখব, এভাবে কন্টিনিউ লিখতে লিখতে 2 দিয়ে যখন 7কে লেখা হয়ে যাবে, অর্থাৎ 2 দিয়ে 7কে লেখা হয়ে গেলে, অর্থাৎ সর্বশেষ সংখ্যাটাকে 2 দিয়ে লেখা হয়ে গেলে আমি তারপরে আবার 3 দিয়ে লেখা শুরু করব। এভাবে কন্টিনিউ করে 3 দিয়ে 7 হয়ে গেলে 40 হয়ে যাবে। এভাবে কন্টিনিউ করে 4 দিয়ে 7 আসলে তখন কিন্তু আমার 50 হয়ে যাবে। এভাবে কন্টিনিউ করতে করতে যখন আমার এরকম 6 দিয়ে 7 আসবে, এরপরে আমার 70 হয়ে যাবে। 7 দিয়ে 1 2 3 এভাবে লিখতে লিখতে 7 দিয়ে যখন 7 হয়ে যাবে, অর্থাৎ মনে করো 6 দিয়ে 7কে অ্যাপ্লাই করা শেষ, এরপরে কি 70 আসবে, এরপরে 71, অর্থাৎ সর্বশেষ সংখ্যাটা দিয়ে আমার তখন সবগুলোকে অ্যাপ্লাই করা শুরু হয়ে যাবে। ঠিক যেরকম ভাবে ডেসিমালে আমরা দেখেছি 9 দিয়ে 0 আসতেছিল, মানে এটা যখন আমার 8 দিয়ে 9 আসছিল। সো তারপরে 9 দিয়ে 0, 9 দিয়ে 1, 9 দিয়ে 2, এভাবে করে করে 9 9 পর্যন্ত চলে আসছিল। ঠিক একইভাবে আমার এখানেও কিন্তু যখন 6 দিয়ে 7 চলে আসছে, 6 দিয়ে 7কে আসার পরে 70, 71, 72 এভাবে কন্টিনিউ করতে করতে যখন আমার 7 দিয়ে 7, অর্থাৎ সর্বশেষ সংখ্যাটা দিয়ে সর্বশেষ সংখ্যাটা আমার যখন চলে আসবে, ঠিক তখনই আমি কি করব, আমার 2 ডিজিটের সংখ্যা ঠিক তখনই আমার শেষ হয়ে যাবে। ঠিক যেরকম ভাবে 9 9 এসেছিল, অর্থাৎ সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যাকে আমার অ্যাপ্লাই করার পরে 2 ডিজিটের কিন্তু সংখ্যা আমার সেখানেই শেষ হয়ে গিয়ে আমার কিন্তু 1 দিয়ে 00, অর্থাৎ আবারও উপর থেকে শুরু করেছি আমি, কিন্তু তখন 3টা ডিজিট হয়েছে। ঠিক একইভাবে 7 দিয়ে যখন 7, অর্থাৎ সর্বশেষ সংখ্যা দিয়ে যখন অক্টালে সর্বশেষ সংখ্যাকে অ্যাপ্লাই করা হয়ে যাবে, তখন আমি সেখানে কি করব, তখন আমি 3টা সংখ্যা নিয়ে আসবো 100। তখনও কিন্তু আমরা আবারও ঠিক উপর থেকেই শুরু করেছি, 1 দিয়ে 0কে অ্যাপ্লাই করেছি, কিন্তু এবার 0 সংখ্যা আমি আরেকটা বাড়িয়ে দিয়েছি। এখন আমার কি 3টা ডিজিটের সংখ্যা শুরু হয়েছে। এরপরে আস্তে আস্তে কন্টিনিউ হতে হতে যখন 3 ডিজিটের সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যা, অর্থাৎ 7 দিয়ে 777 চলে আসবে, তখন আমরা 4 ডিজিটে শুরু করব লেখা। এভাবে করে করেই আস্তে আস্তে সেটা কন্টিনিউ হতে থাকবে। আশা করি অক্টাল সংখ্যাগুলো নিয়ে কারো কোথাও সমস্যা নেই। অক্টাল সংখ্যাটা আরেকবার একটু বলে দিই। অক্টাল সংখ্যাটা হচ্ছে আমাদের 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে অক্টাল সংখ্যায় টোটাল সংখ্যা 8টা, তাই অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, এবং অক্টাল সংখ্যায় আমার 7 হচ্ছে সর্বশেষ সংখ্যা। তাহলে আমি যদি চিন্তা করি অক্টালের যে 7 এর পরের সংখ্যা হচ্ছে 10, তাহলে যেই 10 আমার ডেসিমাল বা দশমিক সংখ্যায় আমার 10কে রিপ্রেজেন্ট করত, সেই 10 কিন্তু এখন এখানে 7 এর পরে অক্টালে বসাতে এটা কিন্তু এখন ডেসিমালের কি 8কে রিপ্রেজেন্ট করছে, তাই না? ডেসিমাল সংখ্যা 8, কারণ আমরা জানি কি বলতো, ডেসিমাল সংখ্যায় আমরা দেখেছিলাম এখানে আমাদের 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ছিল, এখানে
এখানে কিন্তু আমাদের 8 বলতে একটা সংখ্যা এরকম ঘুরানো দেখতে ছিল, এই সংখ্যাটাকেই আমি যদি অক্টালে চিন্তা করি, অক্টালে দেখি, অক্টালে কিন্তু সেটা 10 দিয়ে প্রকাশ করছে, কারণ এখানে কি 7 হচ্ছে সব থেকে শেষের সংখ্যা। আবার এখানে কিন্তু এই যে 10 দিয়ে আমরা যেমন 8 কে রিপ্রেজেন্ট করা হচ্ছে অক্টাল নাম্বারের ক্ষেত্রে, ঠিক একইভাবে 1 দিয়ে কিন্তু আর আমার এখানে 7 এর পরে 1 এর জন্য এটা কিন্তু 11 কে রিপ্রেজেন্ট করছে না, এটা কিন্তু আমার ডেসিমালের 9 কে রিপ্রেজেন্ট করছে। আবার এই 1 দিয়ে 12 কে রিপ্রেজেন্ট না করে এটা কিন্তু ডেসিমালের 10 কে রিপ্রেজেন্ট করছে। এরপরেরটা হচ্ছে আমার 11, 12, 13, 14, তারপরে হচ্ছে 15, তারপরেরটা হচ্ছে আমার কি 16, 17, 19, 20, অর্থাৎ 20 সংখ্যাটাকে আমার ডেসিমালের কিন্তু 23 দিয়ে প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ অক্টাল নাম্বার এবং ডেসিমাল নাম্বারের মধ্যে ডিফারেন্সগুলো হচ্ছে সিম্বল বা চিহ্নর ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে। যেমন ডেসিমালে আমি এই 10 দিয়ে আমি এটাকে 10 কে রিপ্রেজেন্ট করতাম, ঠিক একইভাবে এখন কিন্তু এই 10 দিয়ে অক্টালে আমি কিন্তু সেটাকে 8 কে রিপ্রেজেন্ট করি, তাই না? আমি কিন্তু এটার 8 কে রিপ্রেজেন্ট করছি। আবার এরপরে যখন আমরা হেক্সাডেসিমাল দেখব এবং বাইনারি দেখব, তখনও আমরা দেখব যে 10 দিয়ে আমরা কিন্তু এক এক সংখ্যায় এক এক রকমের মানকে রিপ্রেজেন্ট করছি। সো চলো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের হেক্সাডেসিমাল পার্টে। হেক্সাডেসিমাল সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা দেখি হেক্সাডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে আমার নাম্বারসকে ব্যবহার করা হয়েছে এবং 9 এর পরে এ থেকে এফ পর্যন্ত এই সংখ্যাগুলোকেও কিন্তু আমার সংখ্যার মতো করেই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অ্যালফাবেটস গুলোকে সংখ্যার মতো করে হেক্সাডেসিমালে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটা মনে করো মঙ্গল গ্রহের কোনো মানুষেরা বা যে এলিয়েন্সরা আছে ওরা এরকম একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে যেখানে হচ্ছে 0 থেকে এফ পর্যন্ত ওদের টোটাল সংখ্যা। তাহলে আমি যদি এখানে দেখি 0 থেকে এফ পর্যন্ত আমার টোটাল সংখ্যা কয়টা, আমার 0 থেকে এফ পর্যন্ত টোটাল সংখ্যা হচ্ছে 16টা, আর এই 16টাই হচ্ছে আমার বেস। 0 থেকে এফ পর্যন্ত যেহেতু আমার টোটাল সংখ্যা হচ্ছে 16টা, তাহলে এই 16টাই হচ্ছে আমার বেস, অর্থাৎ বেস হচ্ছে 16। হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। ডেসিমালে আমরা বেস দেখেছি হচ্ছে 10টা, অক্টালে দেখেছি 8টা এবং হেক্সাডেসিমালে হচ্ছে 16। এবার আসো এখানে 0 থেকে এফ পর্যন্ত টোটাল 16টা সংখ্যাই হচ্ছে আমার হেক্সাডেসিমালের প্রকৃত সংখ্যা। অর্থাৎ এখানে 9 এর পরে আমার কিন্তু এ বি সি ডি ই এফ এই পর্যন্ত টোটাল সংখ্যা আমার 16টা। একটু ভালো করে খেয়াল করো, আমি যদি ডেসিমালের কথা চিন্তা করি 0 থেকে 9 পর্যন্ত আমাদের কিন্তু দশমিক বা ডেসিমালের সংখ্যা রয়েছে, কিন্তু 9 এর পরে যে সংখ্যাটা বসে তাকে কিন্তু আমরা 10 বলে থাকি। যেহেতু আমরা 10 বলে থাকি তাহলে এ দিয়ে কিন্তু আমার ডেসিমালের 10কে বোঝানো হচ্ছে, কারণ ঠিক 9 এর পরেই কিন্তু এ বসেছে এবং 9 দিয়ে আমার এখানে কি 10কে বোঝানো হচ্ছে। আবার এর পরে বি আছে, বি দিয়ে ডেসিমালের বা দশমিকের 11কে বোঝানো হচ্ছে, সি দিয়ে 12কে, ডি দিয়ে আমার হচ্ছে 13কে বোঝানো হচ্ছে এবং ই দিয়ে 14 এন্ড লাস্টলি এফ দিয়ে 15কে বোঝানো হচ্ছে। অর্থাৎ একটু ভালো করে খেয়াল করো, আমার এখানে 9 এর পরে যেই সংখ্যাটা বসে তাকেই কিন্তু আমরা 10 বলি। সো সেই 10 দেখতে 10ই যে অলওয়েজ হতে হবে সব নাম্বারের ক্ষেত্রে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা যারা পৃথিবীতে আছি আমরা মনে করো এখানে হচ্ছে 9 এর পরে এই সিম্বলটা বা এই চিহ্নটা দিয়ে 10কে রিপ্রেজেন্ট করি, কিন্তু অন্য কোনো জায়গায় বা অন্য কোনো গ্রহে মনে করো এরকম হলো তারা 9 এর পরে এ দিয়ে তারা হচ্ছে 10কে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ আমাদের সিম্বলটা হচ্ছে 10, তাদের সিম্বলটা হচ্ছে এ, অর্থাৎ এটা দিয়ে তারা হচ্ছে 10কে রিপ্রেজেন্ট করে। এরপরে আসো এফ দিয়ে 15কে রিপ্রেজেন্ট করে, এই পর্যন্ত সব ঠিকই আছে, কিন্তু একটু ভালো করে খেয়াল করো আমি এখানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা এবং 9 এর পরে এ থেকে এফ পর্যন্ত, তাহলে টোটাল 0 থেকে এফ পর্যন্ত এটা কিন্তু আমার টোটাল সংখ্যা। এই সংখ্যাগুলোর মধ্যে সর্বশেষ সংখ্যা কত বলো তো? এখানে হেক্সাডেসিমালে 0 থেকে এফ পর্যন্ত সংখ্যার মধ্যে সর্বশেষ সংখ্যাটা হচ্ছে আমার এফ। এফ হচ্ছে সর্বশেষ সংখ্যা। আমরা জানি সর্বশেষ সংখ্যার পরে অলওয়েজ একেবারে শুরু থেকে শুরু করতে হয়, একেবারেই শুরু থেকে শুরু করতে হয়।
এখন এফ এর পরের সংখ্যাটা আমার কি হবে বলো তো? এফ এর পরের সংখ্যাটা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে একটু ভালো মতো দেখতে হবে যে এফ এর এই যে শুরু থেকে যেই সংখ্যাগুলো আছে সেখান থেকেই কোনো দুইটা সংখ্যাকে আমাকে এখানে বসাতে হবে, কারণ এফ আমার কি একটা ডিজিটের সংখ্যা, একটা ডিজিটে এফ হচ্ছে আমার সর্বশেষ সংখ্যা, তাই সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটা অলওয়েজ আবার শুরু থেকে শুরু করতে হবে। তাহলে এখানে আমার 1 আর 0, 1 দিয়ে 0কে অ্যাপ্লাই করতে হবে, তার ঠিক পরেই আমাকে কি করতে হবে, 1 দিয়ে 0কে অ্যাপ্লাই করার পরে 1 দিয়ে 1কে অ্যাপ্লাই করতে হবে, তারপরে আমি এখানে 1 দিয়ে 2, 3, 4 এভাবে করতে করতে আমি হচ্ছে এরকম মনে করো 6, 7, 8 এবং 9 এই পর্যন্ত আমি লিখে ফেলেছি। এখন আমি এই 1 দিয়ে 9 পর্যন্ত লিখে ফেলেছি, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9 পর্যন্ত আমি 1 দিয়ে লিখে ফেলেছি। এর পরের সংখ্যাটা কি হবে বলো তো? তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে একটু জানিয়ে দাও যে এর পরের সংখ্যাটা আমার কি হবে, যে এখানে এই 1 দিয়ে 9 পর্যন্ত লেখার পরের সংখ্যাটা কি হবে। কারণ আমি বলেছি অলওয়েজ 2 ডিজিটে যখন আমরা বা 3 ডিজিটে যে কোনো ডিজিটেই আমরা যখন মান লিখবো তখন একটা সংখ্যা শুরু করলে ওই সংখ্যা দিয়ে একদম সর্বশেষ সংখ্যা পর্যন্ত যেতে হবে। ঠিক যেরকম ভাবে আমরা ডেসিমালে 1 দিয়ে 0কে শুরু করার পরে, অর্থাৎ 1 দিয়ে 0কে শুরু করার পরে একদম সর্বশেষ সংখ্যা 1 দিয়ে 9 পর্যন্ত আমরা অ্যাপ্লাই করে গেছি, এরপরে আমরা অন্য আরেকটা সংখ্যা 2 দিয়ে লেখা শুরু করেছি। এখানে একটু খেয়াল করো, 9 কিন্তু আমার সর্বশেষ সংখ্যা এই ক্ষেত্রে না, হেক্সাডেসিমালে আমার সর্বশেষ সংখ্যা হচ্ছে f। তাহলে আমি যে এখানে লিখেছি আমার 19, এই 19 কিন্তু আমার সর্বশেষ সংখ্যা হয়নি। 19 এর পরে আমার কাকে বসাতে হবে বলো তো? 19 এর পরে 9 এর পরে যে সংখ্যাটা আছে a, এরপরে 1 দিয়ে a কে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করো, 19 এর পরের সংখ্যাটা কি হবে? 1a, 1b, 1c, 1d, এরপরে হচ্ছে 1e এবং এরপরে হচ্ছে 1f, অর্থাৎ 1f দিয়ে এখানে কাকে বোঝাচ্ছে? সর্বশেষ সংখ্যাটাকে আমি এখানে আমার 1 দিয়ে অ্যাপ্লাই করে ফেলেছি। যেহেতু 1 দিয়ে আমার সর্বশেষ সংখ্যাকে অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর কোনো সংখ্যা 1 দিয়ে অ্যাপ্লাই করা বাকি নেই, ঠিক তখনই আমি আবার উপর থেকে নতুন একটা সংখ্যা নিয়ে লেখা শুরু করব। আর সেই নতুন একটা সংখ্যা কি? সেটা হচ্ছে 2 দিয়ে 0কে অ্যাপ্লাই করব। এরপরে 2 দিয়ে 1, 2 দিয়ে 2 এভাবে কন্টিনিউ করতে করতে 2 দিয়ে 9, এরপরে 2 দিয়ে a, 2b, 2c, 2d, 2e এবং 2f, এভাবে করে 2f পর্যন্ত যখন আমরা যাব এরপরে আমরা আবার 3 দিয়ে স্টার্ট করব, আর তখন আমরা আবার 30 লিখব। অর্থাৎ একটু ভালো করে খেয়াল করলে দেখবে 3f এর পরের সংখ্যা কিন্তু 40, আবার 4f এর পরের সংখ্যা হচ্ছে আমার কি বলতো? 4f এর পরের সংখ্যাটা হচ্ছে 50, 5f এর পরের সংখ্যাটা হচ্ছে আমার 60, আবার 6f এর সংখ্যাটা হচ্ছে পরের সংখ্যা হচ্ছে আমার 70। এরপরে একটু ভালো করে খেয়াল করো, যদি এরকম হয় যে আমার এরকম করতে করতে আমি আমার 9 দিয়ে f পেয়ে গেছি, অর্থাৎ 9 দিয়ে আমার f, অর্থাৎ 90, 91, 92, 93, 94, 96, 97, 98 এবং 99, এরপরে 9a, 9b, 9c, 9d, 9e এবং 9f, অর্থাৎ আমি 9 দিয়ে f কে পেয়ে গেছি। এর পরের সংখ্যাটা আমি কি লিখব? অর্থাৎ 9 দিয়ে f কে লেখা কিন্তু আমার সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যা হয়নি, 9 এর পরেও সংখ্যা আছে a, b, c, d, e, f, সেক্ষেত্রে 9f এর পরের সংখ্যাটা আমার এখানে হবে a0, a1, a2, a3, a4, অর্থাৎ এভাবে করে কিন্তু a দিয়ে আস্তে আস্তে সংখ্যাগুলো কন্টিনিউ হবে এবং af এর পরের সংখ্যাটা হবে b0, এরপরে কন্টিনিউ হতে হতে bf যখন চলে আসবে তখন এই bf এর পরের সংখ্যাটা আমার হবে c0, এরপরে cf যখন চলে আসবে তখন আমার এখানে চলে আসবে কি d0, df এর পরের সংখ্যাটা আসবে
E0, E0, E1, E2 এভাবে করতে করতে যখন EF চলে আসবে তখন শুরু হবে F0, F0 দিয়ে শুরু করার পরে যখন আস্তে আস্তে F দিয়ে F এর সংখ্যাটা চলে আসবে, অর্থাৎ F দিয়ে যখন আমার F চলে আসবে, অর্থাৎ সর্বশেষ সংখ্যাটা দিয়ে সর্বশেষ সংখ্যাকে 2 ডিজিটে অ্যাপ্লাই করা হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে কি হবে, আমার F দিয়ে F কে অর্থাৎ সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যাকে অ্যাপ্লাই করা হয়ে গেলে 2 ডিজিটে আমি তখন 3 ডিজিট স্টার্ট করে দিব, অর্থাৎ 100, অর্থাৎ 1 দিয়ে 2টা 0 দিয়ে 3টা ডিজিট লিখে এরপরে হচ্ছে আমরা পরবর্তী সংখ্যা লিখব। তাহলে এমসিকিউতে একটা কোয়েশ্চেন অনেক আসে, অর্থাৎ একটা কোয়েশ্চেন হয় এরকম যে 9F এর পরের সংখ্যাটা কি হবে। সো 9F এর পরের সংখ্যাটা আমি জানি 9 দিয়ে F, অর্থাৎ 9 দিয়ে সর্বশেষ সংখ্যা চলে আসলে ঠিক তার পরের সংখ্যা দিয়ে শুরু করতে হবে, তখন তার পরের সংখ্যাটা হচ্ছে 10। এবং আরেকটা প্রশ্ন আসে FF এর পরবর্তী সংখ্যাটা কি, FF এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 100। যদি এরকম আসে FF তার পরবর্তী সংখ্যাটা কি হবে 1000, অর্থাৎ 3 ডিজিটের সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যা চলে আসলে আমার তখন 4 ডিজিটের সংখ্যা বের করতে হবে। এখন আসো এই পর্যন্ত আমি কন্টিনিউ করে ফেললাম, একটু ভালো করে খেয়াল করলে দেখবে এখানেও কিন্তু আমি 10কেই বসিয়েছি F এর পরে, অর্থাৎ সর্বশেষ সংখ্যা যখন 1 ডিজিটে F ছিল তারপরের সংখ্যাটা কি হয়েছে 10 হয়েছে। একটু ভালো করে খেয়াল করলে দেখবে যে আমার এখানে F এর মান ছিল 15, তাহলে F এর পরবর্তীতে যেই মানটা বসেছে অর্থাৎ 10, এই F এর পরবর্তী মানটার মান আসলে ডেসিমালে কত, এই 10 দিয়ে কিন্তু এখন 16কে বোঝানো হচ্ছে, 10 দিয়ে 16কে বোঝানো হচ্ছে। আবার আমি যদি 11 লিখি এটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে 17কে, ডেসিমালের 17কে বোঝানো হচ্ছে, কিন্তু আমার কিন্তু বোঝানো হচ্ছে 17কে, কিন্তু চিহ্নটা 17 না লিখে এখানে 11 দিয়ে প্রকাশ করা হচ্ছে। আমার চিহ্নের পরিবর্তন হতেই পারে, প্রতীকের পরিবর্তন কিন্তু আমার হতেই পারে, কিন্তু সংখ্যার যে অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু সেমই থাকে, অর্থাৎ আমি 17কে 17 দিয়ে প্রকাশ করলেও হেক্সাডেসিমাল কিন্তু 11 দিয়ে 17কে প্রকাশ করছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা ছিল আমাদের হেক্সাডেসিমাল। এরপরে চলো আমরা সরাসরি চলে যাব আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিতে। সো বাইনারি সংখ্যা নিয়ে কথা বলতে গেলে বাইনারি সংখ্যা হচ্ছে মাত্র দুইটা, একটা হচ্ছে 0 আরেকটা হচ্ছে 1, এই দুইটাই হচ্ছে বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যাগুলোকে অনেক সময় লজিক্যাল সংখ্যাও বলা হয় বা কম্পিউটারের ভাষা বা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজও বলা হয়, কারণ কম্পিউটার হচ্ছে 0 আর 1 অর্থাৎ এই বাইনারি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা এসে বুঝতে পারে না। এগুলো নিয়ে আমরা লজিক গেটে আলোচনা করব। সো এখন আমরা হচ্ছে বাইনারি সংখ্যা নিয়ে আলোচনা করি। বাইনারি সংখ্যাতে যেহেতু আমার 1 2 অর্থাৎ টোটাল 2টা মাত্র সংখ্যা, তাই আমার বাইনারির বেজও হচ্ছে মাত্র 2, বেজ হচ্ছে বাইনারিতে 2। সো এখানে 0 আর 1 হচ্ছে আমার বেসিক দুইটা সংখ্যা, অর্থাৎ মৌলিক দুইটা সংখ্যা বলা যায়, সেই দুইটা সংখ্যা হচ্ছে 0 আর 1। এখন কথা হচ্ছে বাইনারিতে 0 আর 1 যেহেতু এখানে আছে, সো 0 আর 1 এর পরে আমরা কি আর কোনো সংখ্যা কাউন্ট করতে পারবো না? অবশ্যই কাউন্ট করতে পারবো। কিভাবে কাউন্ট করা যায়? বাইনারি সংখ্যা কাউন্ট করার জন্য ঠিক একটু আগে আমরা যে প্রসেসগুলো দেখেছি, অর্থাৎ যে আমাদের অলওয়েজ সর্বশেষ সংখ্যার পরে একদম শুরু থেকে শুরু করতে হয়, ঠিক একইভাবে এক্ষেত্রেও আমার সর্বশেষ সংখ্যা কত বলো তো? এখানে আমার 0 আর 1 এর মধ্যে সর্বশেষ সংখ্যা হচ্ছে 1। সো এই 1 এর পরে আমার আবার নতুন করে শুরু থেকে শুরু করতে হবে। সো 1 এর পরে শুরু থেকে শুরু করতে গেলে একটু ভালো করে দেখো, আমার কিন্তু আবারও একটা 0 1 চলে আসতেছে। সো 0 1 আর এই 1 এর মধ্যে কোনো ডিফারেন্স না থাকায় আমরা 0 দিয়ে শুরু না করে আমরা 1 দিয়েই 1 কে শুরু করব, অর্থাৎ এখানে 1 দিয়ে 0 কে লিখব। সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটা মোস্ট অফ দ্য টাইম বলতে গেলে 1 0ই হয়। সর্বশেষ সংখ্যাটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, যেমন ডেসিমালে আমরা দেখেছি 0 থেকে 9, সো 9 সর্বশেষ সংখ্যা হওয়ার পরেই কিন্তু আমরা 1 0 লিখেছি। আবার অক্টালের ক্ষেত্রেও সেম, অক্টালে কিন্তু আমার সর্বশেষ সংখ্যা ছিল 7, তাই আমি 7 এর পরে 1 0 লিখেছি। হেক্সাডেসিমালে আমার সর্বশেষ সংখ্যা ছিল f, সো f এর পরে আমি হচ্ছে 1 0 লিখেছি। ঠিক একইভাবে আমি কিন্তু বাইনারি সংখ্যাতেও সর্বশেষ সংখ্যা 1 এবং 1 এর পরের সংখ্যাটা আমি 1 0 লিখেছি। এরপরে কি লেখা যায়? 1 দিয়ে 0 কে লিখে ফেলেছি, এরপরে 1 দিয়ে আমি এখন 1 কে লিখবো। 1 দিয়ে 1 এবং 1 দিয়ে 0, অর্থাৎ একটু ভালো করে খেয়াল করো, 1 দিয়ে 0 লেখার পরে 1 দিয়ে 1, অর্থাৎ
এখানে কিন্তু সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যাকে লেখা হয়ে গেছে, অর্থাৎ 1 দিয়ে 1 কে লেখা হয়ে গেছে, মানে সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যাকে লেখা হয়ে গেছে। সো এরপরে আমরা এখানে কি করব, এরপরে যেহেতু আমার সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যাটা লেখা হয়ে গেছে, ঠিক যেরকম আমরা ডেসিমালে 9 দিয়ে 9 অর্থাৎ সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যা লেখা হয়ে যায়, তখন আমরা কি করি, 2 ডিজিটের সংখ্যা বাদ দিয়ে তখন আমরা 3 ডিজিটের সংখ্যায় মুভ করি। অর্থাৎ এক্ষেত্রেও সেম 100, অর্থাৎ এখানে 100 দিয়ে কি বোঝাচ্ছে, আমার 1 দিয়ে 1 অর্থাৎ শেষ ডিজিট দিয়ে শেষ ডিজিটটাকে লেখা হয়ে গেলে 2 ডিজিটের সংখ্যাকে আমরা বাদ দিয়ে আমরা এখন 3 ডিজিটের সংখ্যায় মুভ করেছি, অর্থাৎ 1 দিয়ে 00 লিখেছি। এরপরে আমরা এরকম 10110 বা এরপরে হচ্ছে 110, এভাবে করে আস্তে আস্তে আমরা সেটাকে কন্টিনিউ করব। এখন একটু ভালো করে খেয়াল করো, এরপরের সংখ্যাটা হবে 101। এরপরের সংখ্যাটা কি হবে, এরপরের সংখ্যাটা আমার হচ্ছে এরকম হবে, এরপরের সংখ্যাটা হবে এরকম। অর্থাৎ একটু ভালো করে খেয়াল করো, এইটা তো 1 কে, এটা 0 দিয়ে 0 কেই বোঝাচ্ছে, 1 দিয়ে 1 কেই বোঝাচ্ছে। এই যে 10 সংখ্যাটাকে আমি লিখলাম, এইটা আসলে কি করছে, এটা আমার ডেসিমালের 2 কে রিপ্রেজেন্ট করছে, এটা আমার ডেসিমালের 2 কে রিপ্রেজেন্ট করছে, এবং এইটা আমার ডেসিমালের 3 কে রিপ্রেজেন্ট করছে। এটা 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6 এবং এটা হচ্ছে 7 কে রিপ্রেজেন্ট করছে। এভাবে করে করেই কিন্তু আমার আস্তে আস্তে সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমি ডেসিমালে 7 সংখ্যাটাকে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করি, কিন্তু আমার এখানে একটু ভালো করে খেয়াল করো, আমার বাইনারি সংখ্যাতে 7 কে কিন্তু 111 দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ মান কিন্তু দুইটারই 7, দুইটারই কিন্তু 7, কিন্তু আমার দেখতে দুইটা কিন্তু সেম না। অর্থাৎ এখানে এইটা দেখতে ডেসিমালে এরকম চিহ্ন এবং বাইনারিতে দেখতে এরকম চিহ্ন, চিহ্ন দুইটা ভিন্ন হলেও মান কিন্তু দুইটার আলটিমেটলি সেম, অর্থাৎ দুইটাই কিন্তু 7 কে রিপ্রেজেন্ট করছে। এরপরে আসো, আমি 7 পর্যন্ত এটাকে হিসাব করে এভাবে লিখে ফেললাম। 7 এর ক্ষেত্রে একটু খেয়াল করো, 111 অর্থাৎ সর্বশেষ সংখ্যা দিয়ে আমার কিন্তু সর্বশেষ সংখ্যাকে এখানে আনা হয়ে গেছে। অর্থাৎ এখানে একটু ভালো করে খেয়াল করো, আমার কিন্তু 1 দিয়ে 1 কেই চলে আসছে। সো এটা আমার কি 3 ডিজিটে সর্বশেষ সংখ্যা হচ্ছে এইটা, এরপরে কিন্তু 3 ডিজিটে আর কোনো সংখ্যা লেখার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, সেক্ষেত্রে আমরা 1 দিয়ে 4টা শূন্য লিখব, এবং এই 1 দিয়ে 4টা শূন্যই হচ্ছে 8 কে রিপ্রেজেন্ট করছে। এরপরে আবার আমরা 1001 এভাবে করে আস্তে আস্তে আমরা এটাকে কন্টিনিউ করে যাব। এখন মনে করো, আমি তো জাস্ট ছোট্ট করে এখানে দেখাইলাম যে আমার এই জায়গায় 2 মানে 10 দিয়ে 2, 11 দিয়ে 3 কে বোঝানো হচ্ছে, এবং 100 দিয়ে 4 কে বোঝানো হচ্ছে, এবং 101 দিয়ে 5 কে বোঝানো হচ্ছে। এগুলো তো ছোট ছোট সংখ্যা। মনে করো 8 এর ক্ষেত্রেই যদি আমার এখানে 4টা ডিজিট চলে আসে, অর্থাৎ 8 কে বোঝানোর জন্য যদি আমার 4টা সংখ্যা নিতে হয়, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি বাইনারিতে ডেসিমালের যে 20 অর্থাৎ ডেসিমালের যে 20 সংখ্যাটা আছে, এইটাকে তুমি বাইনারিতে যদি তুমি লিখতে যাও এখানে এভাবে করে, তাহলে কিন্তু অনেকগুলো সংখ্যা বেড়ে যাবে। তখন ওই অতগুলো ডিজিটকে আমাদের এভাবে হিসাব করে লেখাটা কিছুটা আমাদের স্টুডেন্টদের জন্য টাফ হয়ে যায়। সো সেক্ষেত্রে আমরা কি করি, সেই বাইনারি বের করার জন্য আমরা ছোট্ট একটা ট্রিক ব্যবহার করি। সো ওই টেকনিকটা আসলে আমরা একটু দেখে ফেলি, কি টেকনিক আমরা সেক্ষেত্রে ব্যবহার করি। মনে করো আমাদের টেকনিকটা হচ্ছে, বাইনারির বেজ আসলে কত বলো তো, বাইনারির বেজ হচ্ছে 2। সো এই জন্য আমরা ডান পাশ থেকে বাম পাশের দিকে লিখবো। যেরকম আরবি লিখেছি ছোটবেলায়, আমরা আরবি শিখেছি। সো আরবি লেখাগুলো কি হয়, ডান পাশ থেকে শুরু করে বাম দিকে আগায়। সো এখানে আমার 2 আছে, 2 লিখলাম। 2 এর উপরে আমি পাওয়ার 0 বসাবো, 2 এর উপরে পাওয়ার 0 বসাবো। এর ঠিক ডান পাশে 2 লিখবো, তার উপরে পাওয়ার 1 লিখবো। আরেকবার 2 লিখে পাওয়ার লিখবো 2, এরপরে 3, এরপরের পাওয়ার 4, এরপরের পাওয়ার হচ্ছে 5, এরপরে 6, এরপরে 7, এভাবে করে আস্তে আস্তে আমি আমার ইচ্ছা মতো কন্টিনিউ করে যাব। একটু ভালো করে খেয়াল করো, 2 এর উপরে যদি পাওয়ার 0 হয়, অর্থাৎ এখানে একটু ভালো করে খেয়াল করো, আমি কিন্তু প্রত্যেকটা সংখ্যা 2 লিখেছি, এবং ঠিক উপরে যে পাওয়ারগুলো দিয়েছি এই পাওয়ারগুলো কিন্তু আমার ডেসিমাল সংখ্যার ধারাবাহিকতা মেনটেন করে দিয়েছি, বা দশমিক সংখ্যার ধারাবাহিকতা। অর্থাৎ এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এটা কিন্তু আমরা কোথায় দেখেছি, এটা কিন্তু আমরা আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে দেখেছি। ঠিক ওই দশমিক
দশমিক সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এখানে 0 থেকে এইভাবে করে কিন্তু আস্তে আস্তে কন্টিনিউ করেছি, কিন্তু সেটা অবশ্যই ডান পাশ থেকে বাম দিকে আসতে হবে, বাম থেকে কিন্তু ডান দিকে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না সেটা আমি একটু পরে বলছি, আগে একটু খেয়াল করো 2 টু দি পাওয়ার 0 মানে কত। আমরা জানি যে কোনো কিছুর ওপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে সেই মানটা আসলে কত হয়, সেই মানটা 1 হয়ে যায়। অর্থাৎ এখানে 2 টু দি পাওয়ার 0 আছে, এর মানে 1। যদি আমি 100-র উপরে পাওয়ার 0 দেই তার মানও 1, যদি আমি 1 কোটির উপরে পাওয়ার 0 দেই সেটার মানও কিন্তু 1 হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার মানে 2 স্কয়ার মানে হচ্ছে 4, 2 কিউব মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে আমাদের 64 এবং 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। সো এখানে একটু ভালো করে খেয়াল করো, এই যে মানগুলোকে আমরা এখানে পেয়েছি 1 2 4 8 16 32 64 128, এরপরে আস্তে আস্তে আমরা এইভাবে কন্টিনিউ করতে পারি। অর্থাৎ 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256, এরপরে আস্তে আস্তে কিন্তু আমরা এইভাবে কন্টিনিউ করতে পারি। আমি এর বেশি আর কন্টিনিউ করিনি, এর থেকে আমাদের সচরাচর খুব বেশি দরকার হয় না। এখন মনে করো আমরা উপরের এইটুকুকে তাহলে মুছে দিচ্ছি, এইটুকু আর আমাদের এখন দরকার নেই, আমাদের মেইন দরকার হচ্ছে এই মানটা, এই মানগুলোই আমাদের এখানে বেশি দরকার, এর থেকে মান আর আমাদের বেশি দরকার নাই। সো এখন আসো, আমাকে যদি বলে যে ডেসিমালে আছে, ডেসিমালে 20 আছে, এই ডেসিমালে 20 কে আমি কিভাবে বুঝবো যে এই 20 আমার ডেসিমালকেই বোঝানো হচ্ছে? এইটা তো আমার অক্টালের 20 হতে পারে, কারণ আমরা কি দেখেছি ডেসিমালের 20 দিয়ে 20 কে রিপ্রেজেন্ট করলেও অক্টালে কিন্তু 20 দিয়ে 20 কে রিপ্রেজেন্ট করে না, আবার হেক্সাডেসিমালেও কিন্তু 20 দিয়ে আমার 20 কে রিপ্রেজেন্ট করে না। এক একটা বেজে এক এক রকমের বেজে হচ্ছে মানকে প্রকাশ করছে। সো সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো এটা হচ্ছে আমার ডেসিমালেই আছে? এখন আসো আমাদের বেজ কেন আমি তোমাদেরকে পড়িয়েছি, বেস পড়ানোর কারণ হচ্ছে এই যে 20 আমি লিখলাম, এই 20 ব্র্যাকেটের ঠিক নিচে আমি যদি 10 লিখে দেই, এখানে হচ্ছে এটা কারো না কারো বেজ সংখ্যা, কারো না কারো বেজ সংখ্যা। অর্থাৎ 10 দিয়ে মানে 10 বা 10 কোন সংখ্যার বেজ বলো তো? দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10। সো দশমিক সংখ্যার যেহেতু বেজ 10, তাহলে এখানে 10 লেখার কারণে বোঝাই যাচ্ছে এই 20 দিয়ে আসলে ডেসিমাল সংখ্যার 20 কে বোঝানো হচ্ছে। আবার যদি এরকম হয় যে এখানে 10 না লিখে 8 লেখা থাকতো, অর্থাৎ অক্টাল সংখ্যার 20 কে বোঝানো হচ্ছে, যে কিন্তু 20 কে বোঝাচ্ছে না, সে কাকে বোঝাচ্ছে বলতো? সে কিন্তু সেক্ষেত্রে আমাদের অন্য আরেকটা সংখ্যাকে বোঝাচ্ছে। আবার এখানে 8 না দিয়ে যদি আমি 16 লিখতাম, অর্থাৎ 16 হচ্ছে আমার কাদের বেজ? 16 হচ্ছে হেক্সাডেসিমালের বেজ। হেক্সাডেসিমালের বেজের ক্ষেত্রেও কিন্তু 20 দিয়ে আসলে অন্য কোনো মানকেই রিপ্রেজেন্ট করে, এটা কিন্তু 20 কে রিপ্রেজেন্ট করে না। সো আমরা এখানে যেহেতু আমি বলেছি আমার এখানে দশমিকের মান, অর্থাৎ এটা আমি 10 লিখলাম, ঠিক ব্র্যাকেটের মধ্যে একটা সংখ্যা থাকবে এবং এই ব্র্যাকেটের মধ্যকার সংখ্যাটা আমার ঠিক ব্র্যাকেটের বাইরে এই পাশে যেই সংখ্যাটা দেয়া থাকবে, এটা দিয়ে আসলে বেসকে বোঝানো হয়, এটা দিয়ে বেসকে রিপ্রেজেন্ট করা হয়। তো এখন তোমাকে বললো যে তুমি এরকম ভাবে আমাকে তোমার হচ্ছে 20 বা 20 কে ডেসিমালের যে 20, সেই 20 মানটাকে তুমি বাইনারিতে প্রকাশ করে দেখাও। এখন আমি যদি এইটাকে এরকম সিরিয়াল ধরে লিখে যেতে চাই, আমার জন্য কিন্তু অনেক টাফ হয়ে যাবে। সো অনেক স্টুডেন্ট দেখা যায় আমরা তো 3 পর থেকেই বাইনারিয়াল লিখতে আমাদের একটু হজবরলা লেগে যায়। সো সেক্ষেত্রে সেই সমস্যাটা সমাধান করার জন্য আমরা হচ্ছে এই টেকনিকটা ফলো করি। মনে করো 20 হওয়ার জন্য আমার কোন কোন সংখ্যাটা ব্যবহার করতে হবে বলো তো? আমি কাদেরকে, এই যে আলাদা আলাদা করে আমি যে সংখ্যাগুলোকে লিখেছি, এই সংখ্যাগুলোর কার সাথে কার যোগ করলে আমার 20 হয়? একটু ভালো করে খেয়াল করো, আমি যদি এখানে 16কে নেই এবং 16-র সাথে আমি যদি 4কে যোগ করে দেই, তাহলেই কি আমার ডেসিমালের 20 হয়ে যাচ্ছে না বলো তো? তাহলেই কিন্তু আমার ডেসিমালের 20 হয়ে যাচ্ছে। তাই আমি এই সংখ্যাগুলোর মধ্যে এই যে সিকোয়েন্স আমি লিখেছি, এই সিকোয়েন্সের মধ্যে আমি কাকে কাকে নিয়েছি? আমি 16কে নিয়েছি এবং আমি 4কে নিয়েছি। যেহেতু 16 আর 4কে আমি নিয়েছি, তাই আমি 16-র নিচে 1 লিখলাম, 4-এর নিচে আমি 1 লিখলাম এবং এর মাঝখানে যে সংখ্যাগুলো ফাঁকা রয়ে গেছে, অর্থাৎ 8 2 1, এই সংখ্যাগুলোর মধ্যে আমি 0 বসাবো, এদের মধ্যে আমি 0 বসিয়ে দেব। অর্থাৎ এখানে একটু ভালো করে খেয়াল করো, 10100 এই মানটাই আলটিমেটলি আমার বাইনারিতে 20 কে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ আমার এখন এই 20 ডেসিমালে হলে হেক্সাডেসিমাল
সরি বাইনারিতে আমার কিন্তু 20 কেমন হয়, এই যে ঠিক বাম পাশ থেকে ডান পাশে আমি এটা লিখে ফেলবো 1 0 1 0 0, এইটা কিন্তু বাইনারি 20। অর্থাৎ এই দুইটাকে আমি কিন্তু এখন সমান বলতে পারি যে আমার ডেসিমালের 20 কে আমি 20 দিয়ে প্রকাশ করছি এবং 20 কে আমি 20 দিয়ে প্রকাশ করছি, এবং সেই 20 মানটাকেই আমি বাইনারিতে 10100 সিম্বল দিয়ে প্রকাশ করছি। এরপরে এখানে একটু ভালো করে খেয়াল করো, এখন কথা হচ্ছে আপু আমি এই পাশের গুলোকে ফাঁকা ঘরগুলোকে আমি শূন্য দিলাম, কিন্তু ফাঁকা ঘরগুলোকে আমি শূন্য দিলাম, কিন্তু এই ঘরগুলোকে আমি শূন্য কেন দিলাম না? একটু ভালো করে খেয়াল করো তো, আমি যদি এখানে 1000 লিখি তাহলে এই একের পরের 3টা শূন্যের কি দাম আছে না বলো তো? আমার কিন্তু একের পরের 3টা শূন্যের জন্য কিন্তু আমার 1000 হয়েছে, কিন্তু এর আগে যদি আমি আরো 10টা শূন্যও দেই, এই শূন্যগুলোর কি কোনো দাম আছে বলো তো? এই শূন্যগুলোর কিন্তু কোনো দাম নাই। সো সেক্ষেত্রে এই শূন্যগুলো আমার দেওয়ার কোনো দরকারও নাই। আমার যেই শূন্যগুলো দেওয়ার দরকার আমি শুধুমাত্র সেই শূন্যগুলোকে এখানে অ্যাপ্লাই করেছি। অর্থাৎ এখানে এই যে 8 ফাঁকা আছে, অর্থাৎ 8 কে আমি নেইনি, এই জন্য 8 এর এখানে আমি 0 দিয়েছি। 2 এবং 1 অর্থাৎ পরবর্তী সংখ্যাগুলোর ক্ষেত্রে আমি কিন্তু 0টাকে অ্যাপ্লাই করেছি, কারণ সেটা কিন্তু আমার দরকার। সেই শূন্যের জন্য কিন্তু আমার মান পরিবর্তন হয়ে যেতে পারে। অর্থাৎ আমি এখানে যদি এরকম হয় যে আমি এখানে 1010 এটা লিখে দিলাম, 1010 লেখার পরে আমি আর 1 এর নিচে শূন্যটা দিলাম না, তাহলে সেটা কি হবে জানো? আমি যদি এখানে এখন 1010 লিখি, তাহলে এই মানটা কিন্তু আর 20 কে রিপ্রেজেন্ট করবে না। এই মানটা তখন কিভাবে লেখা হবে? এই মানটা তখন সেই 1 থেকেই লেখা হবে, অর্থাৎ 0101। ডান পাশ থেকে মানটাকে বসালে তখন কিন্তু 8 আর 2 কে অ্যাক্টিভ করা হচ্ছে বা 8 আর 2 কে নেওয়া হচ্ছে, তখন কিন্তু সেটা 10 হয়ে যাবে। অর্থাৎ 8 আর 2 যোগ হয়ে তখন 10 হয়ে যাবে, 4 আর 1 ফাঁকা অবস্থায় থাকবে। তাহলে একটু খেয়াল করো, একটা শূন্যের জন্য যেমন এখানে 20 হয়েছে, একটা শূন্য কমের কারণে কিন্তু এখানে কি হয়ে যায়? 10 হয়ে যায়, অর্থাৎ সংখ্যার পরিবর্তন হয়ে যায়। সো এই জন্য এইখানে আমার যে সর্বশেষ 1টা থাকবে, অর্থাৎ এই ডান পাশে আমার যে সর্বশেষ 1টা থাকবে, সেই 1 এর পরে যদি সবও ফাঁকা থেকে যায় তাতেও কোনো সমস্যা নাই, সেগুলো তোমার শূন্য বসাতে হবে, কিন্তু 1 এর আগে বসানোর দরকার নাই। মনে করো আমাকে যদি বলে এখন যে ডেসিমালে 64 দেয়া আছে, অর্থাৎ 64 দেয়া আছে আমার ডেসিমালে, এই 64 কে যদি আমার এখন বাইনারিতে বের করতে বলে, আমার তো এখানে কাউকে যোগ করার দরকার নাই, আমার এখানে অলরেডি 64 বা 64 আছে, তাই আমি 64 কে অ্যাক্টিভ করে দিয়েছি। এরপরে বাকি সবগুলো ঘরের একটাকেও আমি নেইনি, এই জন্য প্রত্যেকটার ঘরে আমি এরকম 0 0 0 0 বসিয়ে দেব। সবগুলোকে বসিয়ে দিলে এই যে 1 তারপরে হচ্ছে 6টা শূন্য, এইটা দিয়েই আসলে বাইনারিতে 64 কে বোঝানো হয়। এখন তুমি যদি মনে করো যে না আপু আমি এখান থেকে 2টা শূন্য দিব না, বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু 2টা শূন্য বাদ হয়ে গেলে এই সংখ্যাটাও 2টা ডিজিট এই পাশে চলে আসবে, তখন কিন্তু আর 64 থাকবে না, তখন সে 16 হয়ে যাবে, তখন কিন্তু মানের পরিবর্তন হয়ে যাবে। আশা করি এই ফরম্যাটটা সবাই বুঝতে পেরেছো। আমি বারবার বলে দিচ্ছি, অবশ্যই সংখ্যাটা তোমাকে ডান পাশ থেকে বাম পাশে লিখতে হবে। তুমি বাম পাশ থেকে ডান দিকে লিখলে তখন কিন্তু আর মান মিলাতে পারবে না, তোমাকে অবশ্যই ডান থেকে বাম পাশে লিখতে হবে। সো এইটুকু সবাই মাথায় রাখবে। এবং আরেকটা জিনিস একটু আমি তোমাদেরকে বলে দেই, একটু ভালো করে খেয়াল করো, 10 যখন আমি তোমাকে যদি এখন প্রশ্ন করি 10 দিয়ে আসলে কতকে বোঝায়, এই প্রশ্নটা করলে তোমার কাছে কিন্তু আলটিমেটলি কোনো উত্তর থাকবে না, বরং তুমি আমাকে উল্টা প্রশ্ন করবে, আপু কোন বেজে আপনি এই 10 কে জিজ্ঞেস করেছেন? অর্থাৎ 10 কি আমার ডেসিমালে? যদি এটা ডেসিমালে হয় তাহলে এটা আমার 10 কে রিপ্রেজেন্ট করছে। যদি এই 10 আমার অক্টালে হয় তাহলে এটা আমার 8 কে রিপ্রেজেন্ট করছে। এবং যদি এই 10 আমার হেক্সাডেসিমালে হয় তাহলে এটা আমার 16 কে রিপ্রেজেন্ট করছে। যদি এই 10ই আবার আমার যদি বাইনারিতে আসে তাহলে সেটা কিন্তু কি 2 কে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ এখানে একটু ভালো করে খেয়াল করো, দেখতে একই জিনিস অর্থাৎ 10, কিন্তু সেটা কিন্তু আবার বিভিন্ন বেজে বিভিন্ন মান ক্যারি করছে। অর্থাৎ দেখতে এক হলেই যে সেটা আসলে আমাদের এরকম হবে যে সব মান সেম হবে, ব্যাপারটা কিন্তু এরকম না, এক এক বেজে এক এক রকম। অর্থাৎ আমি যদি তোমাকে বলি 10 এর মান কত, তোমার উল্টা আমাকে প্রশ্ন করতে হবে আপু কোন বেজে আমি আপনাকে উত্তর দিব। তখন আমার তোমাকে স্পেসিফিকলি বলতে হবে যে না তুমি ডেসিমালে বলো, অথবা হেক্সাডেসিমালে বলো, অথবা অক্টাল কিংবা বাইনারিতে বলো, সেই অনুযায়ী তুমি আমাকে উত্তর দেবে যে 10 দিয়ে আসলে এতকে বোঝানো হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এগুলো হচ্ছে আমাদের নাম্বারের একেবারে বেসিক কিছু কথা, যে বেসিকগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এইগুলো যদি আমরা না জানি পুরো নাম্বার সিস্টেমটা আসলে আমাদের জন্য খুবই একটা হযবরল হয়ে
হয়ে যাবে। তাই আমরা এখান থেকে আমাদের এই যে আজকে আমরা বেসিকগুলো পড়েছি, এখান থেকে আমাদের অনেক কোয়েশ্চেন আসে, এমসিকিউতে কোয়েশ্চেন আসে এবং ক এবং খতে প্রশ্ন আসে। সো সেই জায়গাগুলো সবাই ভালো করে একটু খেয়াল করবে এবং আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আমরা আপ্রাণ চেষ্টা করব আজকের ক্লাসের আমরা যা পড়িয়েছি সেই সবগুলোর উত্তর তোমাদেরকে সেখানে অ্যান্সার করার জন্য। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।